নেইমারকে ছাড়াই কি তাহলে শুরু থেকে আঞ্চলিক প্ল্যানটা করে আগাচ্ছেন কিনা? তো ওল্ড স্কুল আর মডার্ন ফুটবলের একটা ভালো হয়ে যায়, এই কারণে আঞ্চলিক টিম দেখবেন বেশি বেশি কামব্যাক করতে পারে। এখন ওরা আগে থেকেই রেডি যে নেইমার না থাকলেও প্রবলেম নাই, উই আর দেয়ার। ভিনিসিয়াস যতই ভালো প্লেয়ার হোক, রাফিনিয়া যতই ভালো প্লেয়ার হোক, একা ম্যাচ ডিসাইডার প্লেয়ার কিন্তু আর কেউ না, নেইমারই। হাকিমি সহ অনেক ফাস্ট রানার আছে ওদের একদম। তো ব্রাজিল যদি অনেক বেশি ওভার অ্যাটাকিং যায় এবং মিডফিল্ডে যদি সেকেন্ড বল লুজ করে বা মিডফিল্ড প্রেসিংয়ে যদি বল লুজ করে সামহাউ, এবং ওই যে লং বলগুলোর সেকেন্ড বল লুজ করে কালেক্টর না থাকে, তাহলে কিন্তু মরক্কো আঘাত করতে পারে সক্ষম। 24 বছর ধরে শিরোপার খরা, অবশেষে ব্রাজিল নামছে তাদের হেক্সা মিশনে, তবে নেইমারকে ছাড়া। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ বিশ্বকাপের সি গ্রুপে তারা খেলবে। আমরা আলোচনা করতে চাই ব্রাজিলের দলটা কেমন হতে পারে, ব্রাজিল কেমন করবে, এবং সেই সঙ্গে বাংলাদেশে অনেক ফ্যান রয়েছে ব্রাজিলের, তারা আসলে কি প্রত্যাশা করছে। আমাদের সঙ্গে আছেন ফুটবল বিশ্লেষক হাবিবুর রহমান। হাবিবুর রহমান, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। সেই সঙ্গে শুভ সকাল, ফ্রান্সের জার্সি পরে আছেন, কেমন লাগছে? ভালো লাগবে, ফ্রান্স তো আমার টিম, ভালোই লাগবে। ফ্রান্স আপনার টিম, কিন্তু আগামীকাল ভোর 4টায় মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একটা কঠিন পরীক্ষায় দিতে হবে। কাকে এগিয়ে রাখবেন? এটা এটা আসলে ডিরেক্টলি অ্যান্সার করার মতো কোশ্চেন না। এগিয়ে রাখার বিষয়, এটা হচ্ছে মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, আর ব্রাজিল এবার আনচেলত্তির আন্ডারে ইমার্জিং। সো মরক্কোর গতবারের সেই প্রজেক্টটা এখনো আছে। মানে যদি বলেন, আমাকে যদি বলেন যে মরক্কোর কোনো লেভেল ড্রপ হয়েছে কিনা, আমি দেখছি না। এবং তারা আফকনের ফাইনালিস্ট, আর ব্রাজিল এবার ফিজিক্যাল অপোনেন্টের বিপক্ষে বেশ সাফার করতে দেখা গেছে। বাট আপনার ডাগ আউটে ম্যানেজার যদি কার্লো আনচেলত্তি থাকে, আর আপনার কাছে যদি স্টার প্যাকড ব্যালেন্স টিম থাকে, তাহলে অবশ্যই আপনার ব্রাজিলকে ফেভারিট মানতেই হবে। এই ব্রাজিলকে নিয়ে তো আমরা অনেক বেশি প্রত্যাশার কথা শুনছি। এই মরক্কো তো এর আগে আপনি যেটা বলছিলেন যে এরা এখনো বদলায়নি বা তাদের উপর ভরসাটা রাখা যায়, কিন্তু আমরা দেখেছি এই মরক্কোকে নিয়ে কেউ ওই সময়টা ভাবে নাই, মানে গত বিশ্বকাপে, এবং তারা কিন্তু সেই খেলটা দেখিয়ে দিয়েছে। মরক্কো বেশি চাপে না ব্রাজিল এই মুহূর্তে বেশি চাপে? আপনি বলছেন যে কার্লো আনচেলত্তি তাদের ডাগ আউটে থাকলে টেনশনের কিছু নাই, কিন্তু নেইমারকে তো পাচ্ছে না, সেটা কি একটা ফ্যাক্ট কিনা? এই কারেন্ট ব্রাজিল নেইমার কেন্দ্রিক প্রজেক্ট না। মানে ব্রাজিল জানে যে তারা যে কোনো সময় টুর্নামেন্টের একটা পর্যায়ে নেইমারকে হারাতে পারে, বা যে কোনো সময় নেইমার তাদের সঙ্গে নাও থাকতে পারে। সো ব্রাজিলের টিম কম্বিনেশন এবং টিম গঠনের দিকে যদি আপনি তাকান ভালোভাবে, তাহলে আমি বলতে পারি ব্রাজিল পজিশন ওয়াইজ তাদের প্রত্যেকটা পজিশন ওইভাবে কম্প্যাক্ট করছে, আর ব্যাকআপ এমনভাবে করছে যাতে নেইমার না থাকলে প্ল্যান বি তে শিফট করা যায়। মানে এটা শুরু থেকেই প্ল্যান ছিল, যখন থেকে কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব নেন। এখন আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেখানে গোলকিপার অ্যালিসন বেকার একটা কথা বলেছেন যে তাদের প্রেসিডেন্টের চাইতে হয়তো বা সবচেয়ে বেশি চাপে এই মুহূর্তে কার্লো আনচেলত্তি রয়েছেন, এবং তিনি আসার পর থেকে নাকি দলের যে ভেতরের অবস্থাটা সেটা অনেকটা ভালো হয়েছে। সো আমি যদি বলি যে নেইমারকে ছাড়াই কি তাহলে শুরু থেকে আনচেলত্তি প্ল্যানটা করে আগাচ্ছেন কিনা? আনচেলত্তি আসলে স্পেসিফিক প্লেয়ার কেন্দ্রিক প্ল্যান করেন না, উনি একজন ম্যান ম্যানেজার। আর আপনি সবসময় দেখবেন যেই সমস্ত ড্রেসিং রুম অগোছালো, যে সমস্ত ড্রেসিং রুম প্রবলেমেটিক, যেখানে প্লেয়ারদের ইগো ম্যানেজমেন্ট করতে হয়, এই টাইপ ফুটবল প্রজেক্টে সবসময় আনচেলত্তি এবং মরিনিও ভালো করছে। তো রিয়াল মাদ্রিদ যখন এই ড্রেসিং রুম টাইপের প্রবলেমও পড়তো, তখনই হয় আনচেলত্তির কল। এই যে এখন রিয়াল মাদ্রিদ একটা ড্রেসিং রুম প্রবলেম আছে, মরিনোর কল চলে এসেছে। ব্যাপারটা আসলে এরকম। তো আনচেলত্তি হচ্ছে ম্যান ম্যানেজার, এবং তার প্লেয়ারদের সর্বোচ্চ আউটপুট বের করার জন্য সে এক্সপার্ট, আর তার ট্যাকটিক্যাল পার্টটা দেখে তার ছেলে। তো এই জায়গাতে ছেলে ইয়াঙ্গার জেনারেশন, মডার্ন ফুটবল, তার অ্যানালাইসিস ওরকমই হবে। আর আনচেলত্তি হচ্ছে মোর লাইক এ ম্যান ম্যানেজার বাট ওল্ড স্কুল ট্যাকটিশিয়ান। তো ওল্ড স্কুল আর মডার্ন ফুটবলের একটা ভালো হয়ে যায়, এই কারণে আনচেলত্তির টিম দেখবেন বেশি বেশি কামব্যাক করতে পারে বা মেন্টালিটিটা হারায় না। ব্রাজিলের এমনিতেই এই নিয়ারলি সবগুলা বিশ্বকাপে প্রায় নার্ভের সমস্যাটা দেখা গেছে, আর এই জায়গাগুলোতে আনচেলত্তি সেরা কাজ করতে পারে। আর আনচেলত্তি টুর্নামেন্ট যত প্রোগ্রেস করবে, ব্রাজিল যত আগের দিকে যাবে, তত মানসিকভাবে তারা তত স্ট্রঙ্গার হয়ে উঠবে। সো নেইমার নাই, এই মানসিক ভয়ে কিন্তু জার্মানির সাথে ডিজাস্টারটা ঘটছিল। এখন ওরা আগে থেকেই রেডি যে নেইমার না থাকলেও প্রবলেম নাই, উই আর দেয়ার। আপনি চিন্তা করেন নেইমার না থাকলে কে স্টার্ট করবে? পাকুয়েতা স্টার্ট করবে,
একটা সাইডে ভিনিসিয়াস জুনিয়র শিওরলি স্টার্ট করতেছে। এখন রাফিনিয়া কিন্তু বার্সেলোনায় অনেক বড় স্টার এবং তার খেলার আউটপুট, প্রেসিং সব কিছু, তো সে নাম্বার 10-এ চলে আসতে পারে, পাকুয়েতে আসতে পারে যে প্লে মেকিং করে। আবার রাফিনিয়া আসলে রাফিনিয়া টার্গেট ম্যানও হয়ে উঠতে পারে কুনহার পিছনে, ম্যাথিয়াস কুনহার পিছনে। এই সাইড থেকে যে রায়ান ছেলেটা ইয়াং বাট হি ইজ ফাস্ট। তো ব্রাজিল ট্যাকটিক্যালি কিন্তু উইদাউট নেইমারও ব্যালেন্সড। নেইমার হচ্ছে কারেন্ট ব্রাজিল টিমে ইজ এ প্লাস, মানে একটা বোনাসের মতো। 20 মিনিট খেললো, 20 মিনিটে সে ওই তার প্লে মেকিং বা তার সেই স্কিলে মিড গ্র্যাব করতে পারলো, স্পেস তৈরি করতে পারলো। নেইমার যে বাড়তি অ্যাডভান্টেজটা দেবে ম্যাচের কোনো ডাইং সিচুয়েশনে বা এই ধরনের যখন ব্রাজিলের গোল দরকার, মানে হাই ক্রিয়েটিভ কোনো প্লেয়ার দরকার এই মুহূর্তে, সেইটা নেইমার। ওই 20 মিনিটের খেলার জন্যই মূলত বা ওই 30 মিনিট খেলার জন্যই মূলত নেইমার ব্রাজিল দলের সাথে। সেটা যদি ব্রাজিল নাও পায় দে ক্যান ম্যানেজ। আমরা 2023 সালে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু এই মরক্কো জিতেছিল 2-1 গোলে। সো এটা কিন্তু সেই 2022 ফিফা বিশ্বকাপের পরের ঘটনা এবং নেইমার প্রায় 3 বছর ধরে খেলছেন না। আপনি বলছেন ব্রাজিলই এগিয়ে থাকার কথা আপনার, যে তাদের শক্তিমত্তা বা অন্যান্য জিনিস ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে। এই মুহূর্তে ব্রাজিলের আসলে দুর্বলতাটা কোথায় দেখছেন, ঘাটতিটা? ঘাটতিটা হচ্ছে আঞ্চলিক খুব বেশি সময় পায়নি। মানে এই মরক্কোর প্রজেক্টটা হচ্ছে 2022-এর আগে থেকে, তার মানে ওদের প্রজেক্টটা 5-6 বছরের পুরনো। স্পোর্টিং প্রজেক্ট ম্যাটার্স। আর্জেন্টিনা স্পোর্টিং প্রজেক্ট হাতে নিয়েই সাকসেসটা পাইছে। ফ্রান্সের স্পোর্টিং প্রজেক্ট নিয়ারলি 18 আগে থেকে দেশমের আন্ডারে, এবং এই ফ্রান্স কিন্তু স্টার প্যাক্ট। তো দেশম না হলে মনে হয় এতগুলি ইগো ম্যানেজমেন্ট পসিবলও ছিল না। এমন না যে দিদিয়ের দেশম খুবই ট্যাকটিক্যাল ম্যানেজার, বাট সে ওই স্টার ম্যানেজমেন্টটা পারছে, এই সমস্ত ইগোকে মাঠে একসাথে খেলাইতে পারছে। ফ্রান্স টিমের কিন্তু হাই লেভেল কম্বিনেশন গড়ে ওঠারও কথা না, বাট যে যার মতো করে খেলে ম্যাচ বের হয়ে যায়। ব্রাজিলে তো স্টারের অভাব নাই বেসিক্যালি এখন পর্যন্ত। আপনি হয়তো বড় নাম মিসিং ভাবতেছেন, কিন্তু ভিনিসিয়াস ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। রাফিনিয়া লাস্ট সিজনের ব্যালন ডি'র কন্টেন্ডার ছিল। মানে এই যে বার্সেলোনা ইন্টার মিলানের সাথে যে হারলো, মানে এই সিজনের আগের সিজনে, এই সিজনটা তো ইনজুরিতে গেছে। তাদের দলটা কিন্তু অনেক ব্যালেন্সড, কিন্তু তারা কি এই যে এত পরিমাণে সমর্থক এবং যেভাবে তারা বিশ্বকাপ জার্নিটা শুরু করেছে, আমি যদি সেই প্রেস কনফারেন্সে যাই, দল ঘোষণা থেকে শুরু করে এখন পর্যন্ত যে নেইমারকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হচ্ছে, আপডেট কি, এগুলো কি আপনি মনে করেন টিমের উপর একটা প্রভাব পড়ছে কিনা? সমর্থকদের বাইরের সাংবাদিক সামলানো বা আদার্স এগুলো অ্যানচেলত্তি ভালো করেই জানে, বা ইন্টারনালি তারা ওভাবে ভাবছে না। তাহলে নেইমারের ইনজুরিকে ব্যাক করাতে ওরা তাড়াহুড়া করতো। রাইট, নেইমারকে স্লো প্রগ্রেস, কারণ ওরা জানে যে ওরা টুর্নামেন্টে প্রগ্রেস। কিন্তু এখানেই কিন্তু একটু সমালোচনা আছে যে অনেকটা চাপে পড়ে আবার নেইমারকে শুরুতে তিনি দলে রেখেছেন। না না, এরকম তা এবং না। স্পন্সরদের একটা চাপ ছিল। অ্যানচেলত্তি বলেন বা যে কোনো ম্যানেজার বলেন, যদি খেলার বিন্দু মাত্র পসিবিলিটিও বেঁচে থাকে, কোনো এলিট ম্যানেজার নেইমার টাইপ প্লেয়ারদেরকে মিস করতে চাইবে না। যদি তার সার্ভিসটা হাফ অ্যান আওয়ার পাওয়া যায়, ফুল ফিট সার্ভিস অনলি ফর হাফ অ্যান আওয়ার। ব্রাজিল টিমে ধরেন ভিনিসিয়াস যতই ভালো প্লেয়ার হোক, রাফিনিয়া যতই ভালো প্লেয়ার হোক, একা ম্যাচ ডিসাইডার প্লেয়ার কিন্তু আর কেউ না, নেইমারই। মানে যারা আউট অফ নোয়ার একটা চান্স ক্রিয়েট করে দেওয়া, আউট অফ নোয়ার একটা গোল করে দেওয়া, যে কোনো দলে এই ধরনের একটা প্লেয়ার লাগে। যেমন স্পেনে লামিন ইয়ামাল ছিল না বলে তো স্পেনের টিম কি 22-এ খারাপ ছিল? ওই যে একা ম্যাচ বের করার প্লেয়ার ছিল না, তাই তো নেইমার হচ্ছে একা ম্যাচ বের করার প্লেয়ার। হ্যাঁ, অনেকে ডিসএগ্রি করতে পারেন যে নেইমার কি আর আগের সেই নেইমার আছে? নেইমার তো টেকনিক, ফাস্ট টাচ, ড্রিবল কোনো কিছুই তো ভুলে নেই। ইনজুরি থেকে এসে আপনি কখনো নেইমারকে খারাপ খেলতে দেখছেন? না, দেখেন নাই। তো ওই 20 মিনিট, আর এমনি বিশ্বকাপের মঞ্চ তো, মানে এটা তো ক্লাব না যে সবাই কম্পাক্ট, জোনাল ডিফেন্সিভ, ট্যাকটিক্যালি খুবই ব্যালেন্স টিম, এরকম টিম শুধু মানে বিশ্বকাপে ক্লাব প্রজেক্টের মতো টিম আছে শুধুমাত্র আর্জেন্টিনা আর স্পেন। এছাড়া তো আর কোনো, সব টিমই জায়গা দিয়ে খেলবে। ব্রাজিলের বিপক্ষে ম্যাক্স টিম ডিফেন্ডই করবে। আমি যদি একটু বাংলাদেশি সমর্থকদের জায়গা থেকে আসি, তারা ব্রাজিল মানে বোঝে নেইমার, নেইমার মানে বোঝে ব্রাজিল এই মুহূর্তে, এবং তাদের তর্ক, কথার লড়াই সব এই জায়গাটা দিয়ে শুরু হয় যে নেইমার আছে বা গর্ব করার মতো আরেকটা হচ্ছে তাদের 5টা স্টার আছে। তো নেইমারকে তো যদি মানে বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা না দেখে, এটা তো তাদের একটা আফসোসের জায়গাও থেকে যাবে, বা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
আই ডোন্ট থিঙ্ক সো ফ্যানরা এভাবে ভাবতেছে। আমার কাছে মনে হয় যে তারা অ্যাকসেপ্ট করেই নিছে যে নেইমার ইনজুরি থাকবে বেশি। এবং অনেকে বলছেন যে নেইমারের উপর তারা নিজেরাও একটু বিরক্ত নানা কারণে, তিনি বারবার ক্লাব চেঞ্জ, তার ডিসিশনগুলো। এই মুহূর্তে তো তিনিই আসলে দলের সবচেয়ে বড়, যদি বললাম, ত্রাণকর্তা কিংবা ক্যাপ্টেন হয়ে আসার কথা ছিল। একটু কি আফসোস হয় কিনা এই তারকার জন্য? নেইমারের ক্যারিয়ারটাই একটা আফসোস, বিরক্ত হওয়াটা স্বাভাবিক। কারণ কি, এই জন্য তার উপর প্রত্যাশাটা একদম কমে গেছে। ধরে না, কমে নাই। নেইমার মাঠে নামলে প্রত্যাশা ওইটাই থাকবে, মাঠে না নামলে হয়তো আপনার বিরক্তি থাকবে। যখন নেইমারকে ওই জার্সিতে মাঠে দেখবে তখন থেকে আবার ওই সেম প্রত্যাশার জায়গায় ফিরে আসবে। কারণ নেইমার হলো একটা ফিগার। আপনি দেখেন ক্যারিয়ারের পাথওয়েগুলো এরকম না হইলে এমনও হতে পারতো আফটার মেসি নেইমার হয়তো মানে ওয়ার্ল্ড ওয়াইড মানে ওইভাবে পরিচিতি পাইতো যে ওয়ান অফ দি বেস্ট। এমনকি নেইমার যদি মেসি অ্যালাইক প্রজেক্ট পাইতো বা নেইমারের অ্যারাউন্ড যদি ব্রাজিল ওইভাবে অপারেট করতে পারতো, তাহলে মেবি 18 বিশ্বকাপটা ব্রাজিল জেতার কথা। বেলজিয়াম কিন্তু সেমিফাইনালিস্ট টিম ছিল, বেলজিয়াম শুধুমাত্র নেইমারকে আটকাই পরের রাউন্ডে যেতে পারছে। ওকে, তার মানে নেইমার ওই সাপোর্ট, ওই অক্সিজেনটা পায় নাই। ক্রোয়েশিয়া কিন্তু ম্যাচে ব্রাজিলকে আটকে রাখছিল, 116 মিনিটে ডেডলকটা আনলক নেইমারই করতে পারছে। তো নেইমার ওই সাপোর্টটা পায় না। 116 মিনিটে কোনো দল গোল দেওয়ার পরে সেই দল কেন ওভার অ্যাটাকিংয়ে সবগুলো মিডফিল্ডারকে পুশ করবে, যেখানে ইউরোপিয়ান প্রতিপক্ষ কাউন্টার করতে পারে? 5-6 মিনিট আপনার ডেড বল খেললেই তো হয়, হারাম বল খেললেই তো হয়, তাই না? এটা একটা সাইকোলজিক্যাল মিস্টেক। এখন ধরেন নেইমার একটা বিশ্বকাপ জিতে গেলে কি মেসির নামের পাশে তার নাম উচ্চারিত হতো না? হতে পারতো। 18তে আর্জেন্টিনা টিম খুবই খারাপ ছিল, কিন্তু ব্রাজিল টিম ওয়াজ গুড। কিন্তু তারা নেইমার কেন্দ্রিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নাই। আর নেইমারের লাক খারাপ হলো ইনজুরি, লাইফস্টাইল। তার বাবা তাকে পিএসজিতে নিয়ে গেছে। বার্সেলোনায় থাকলে নেইমার এত ইনজুরি বা তার লাইফস্টাইলও এত খারাপ হওয়ার কথা না। একটা বার্সেলোনা হলো একটা ক্লাব যেখানে আপনার ডিসিপ্লিনারি ইস্যুগুলোকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। সে কিন্তু আফটার মেসি বার্সার প্রজেক্ট লিডার হওয়ার কথা। একটু দর্শকরা হয়তো বা যারা ব্রাজিল ফ্যান আছেন তারা একটু মন খারাপ করতে পারেন। আমরা যেমন 2022 বিশ্বকাপে একটা জিনিস শুনেছি যে এবার বিশ্বকাপটা মেসির হাতে উঠুক। এবার অনেকে দুই ধরনের কথা বলছেন, কেউ বলছেন রোনালদোর হাতে উঠুক, তার হয়তো বা শেষ বিশ্বকাপ। কেউ বলছেন যে নেইমারের হাতে উঠুক, তিনি হয়তো বা এবারের মতো শেষবারের মতো খেলতে পারেন, যদিও তার বয়সটা রয়েছে। এই যে ইনজুরি প্রবণ একজন প্লেয়ার, বা তিনি আসলে বেস্ট 11-এ বা শুরু একাদশে থাকবেন কিনা সেটাই নিশ্চয়তা নেই। ইনজুরি, নেইমার কি এইভাবে আসলে বিশ্বকাপটা জিতে তৃপ্তি পাবেন কিনা? বিশ্বকাপ তৃপ্তির বিষয় না, নামের পাশে বিশ্বকাপ থাকাটা গুরুত্বপূর্ণ। ধরেন কিন্তু এই জার্নিটা তো, জার্নি যেমনই হোক, ধরেন রোনালদো পর্তুগাল যদি বিশ্বকাপ জেতেও, লাইক অ্যাজ আই সে, যদি পর্তুগাল বিশ্বকাপ জেতেও পর্তুগালের বেস্ট প্লেয়ার তো রোনালদো হবে না। রোনালদো যদি পর্তুগালের বেস্ট প্লেয়ার হয় তাহলে পর্তুগাল বিশ্বকাপ জিতবে না। পর্তুগালের বেস্ট প্লেয়ার অন্য কেউ হইতে হবে, তাইলে পর্তুগাল বিশ্বকাপ জিতবে, যে ব্যালেন্স ওরা গঠন করছে। সো রোনালদো পর্তুগাল স্কোয়াডের সাথে আছে কেন? জাস্ট টু মেক দ্যাট স্ট্যাম্প অন বিসাইড হিজ নেম। তার নামের পাশে ওই স্ট্যাম্পটা লাগানোর জন্যই সে ওখানে গেছে, বা সে স্কোয়াডে আছে। কিন্তু পর্তুগাল প্ল্যান সাজাইছে তাকে ঘিরে। এটা নিয়ে আমি কিছুটা, যদিও ইয়াতে তাদের গোল্ডেন জেনারেশনটা হয়তো নষ্ট হইতে পারে, বাট লাক, বিশ্বকাপ ফুটবলে লাকও লাগে। তো ধরেন রোনালদো খুব কম ইম্প্যাক্টেও যদি বিশ্বকাপ জিতে যায়, ইউরোটাও তো খুব বেশি ইম্প্যাক্টে জিতছে যে তা না, তাইলে তার নামের পাশে বিশ্বকাপ জিতে লেগে গেলে তো মেসি রোনালদো ডিবেটটা চালু হয়ে যাবে। তো নেইমার স্কোয়াডের সাথে আছে, ব্রাজিল যদি বিশ্বকাপ জিতে যায়। আর ব্রাজিলকে রাইট অফ করে দেওয়ার যে বিষয়টা না, যে ব্রাজিল ভালো করবে না, এটা কিছু ব্রাজিলিয়ান ফ্যানদের কারণে এই ন্যারেটিভটা তৈরি হয়েছে, যারা ব্রাজিলিয়ান হয়েও রোনালদোর জন্য রাউট করে বা রোনালদোর জন্য শাউট করে। বেসিক্যালি তারা হচ্ছে ওই অ্যানচেলত্তির প্রজেক্টটাকে ডিপলি দেখতে পারছে না। হয়তো তারা ভাবতেছে আরে এরা কারা, এদেরকে চিনি না, মানে কোন প্লেয়ার, দুই একটা ছাড়া প্লেয়ার চিনি না, নেইমার নাই। এই নেইমার নাই বিষয়টার উপরেই তারা মূলত হতাশ। তারা জানে না যে ব্রাজিল টিমের স্ট্রেংথ কি। তার ব্রাজিলের নেইমারের উপর এত বেশি ফোকাস হয়ে গেছে, বাকি জিনিসগুলো আসলে অন্ধকারে পড়ে যাচ্ছে। বিষয়টা এই যে এনরিক খুবই ভালো সিজন কাটাইছে অলিম্পিক লিওনে মেবি, তো সে সাবে আসতেছে একজন ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে। স্ট্রাইকার স্টার্ট করতেছে ম্যাথিয়াস কুনহা, ম্যানচেস্টার ইউনাইটেডে দারুণ সিজন কাটাইছে, ঠিক আছে। ক্যাসিমিরো ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দান্ত সিজন কাটাইছে। তো ব্রাজিল মিডফিল্ড থেকে শুরু করে অ্যাটাক পর্যন্ত খুবই কানেক্টেড। আর ভিনিসিয়াস যদি আপনার
প্রতিপক্ষের ডিফেন্স লাইনের পেছনে দৌড়ায়, যে কোনো ডেতে ডেডলি। অ্যানচেলত্তির আন্ডারে ভিনিসিয়াস স্টার হয়ে একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, আমরা সবাই ভুলে গেছি। সেখানে বেনজেমা টপ স্কোরার হইলেও পুরো প্রজেক্ট রানারে ভিনিসিয়াস জুনিয়র ছিল। তো এখনো ভিনিসিয়াস জুনিয়রই একটা কি পার্ট। তো ব্রাজিল ভাবতেছে পর্তুগাল অনেক স্ট্রঙ্গার, এই জন্য কিছু ভক্ত, সবাই না, যারা জেনুইন ব্রাজিল ফ্যান তারা কখনোই ওইভাবে ভাববে না যে ব্রাজিলের বাইরে রোনালদো একটা বিশ্বকাপ জিতুক। তো এই কারণে হচ্ছে গিয়ে রোনালদো শাউট বেশি করতে যায়, ব্রাজিলের আরেকটা গুড জেনারেশনকে ইগনোর করা হচ্ছে। বাট আমি মনে করি টুর্নামেন্ট যত, আমি আমার প্রেডিকশনে যদিও একটু দুষ্টমি করে নরওয়ের সাথে বাদ দিয়েছিলাম, বিশ্বকাপ একটা লিগাসির ব্যাপার, অ্যানচেলত্তি একটা প্রজেক্ট নিয়ে আসছে, আর এই প্রজেক্টটা ভালো করার চান্স খুবই হাই। ধরেন ব্রাজিল যদি প্রোগ্রেস করে যায়, কোয়ার্টার পার হয়ে যায়, তারপরে রাউন্ড অফ 16 পার হলে কোয়ার্টারের প্রতিপক্ষ ইংল্যান্ড। আপনি ইংল্যান্ডকে খুব বেশি মানে ব্রাজিল থেকে আগায় দিতে পারবেন এমনি কাগজে কলমে অন পেপারস? ব্রাজিল ইজ এ নেম, বিগ নেম। তো ধরেন ইংল্যান্ডকে বিট করলো, এই নাম দিয়ে কিন্তু তারা লাস্ট বিশ্বকাপে পারে নাই না, এই জন্য এখন নামের বাইরে ফোকাস করে তারা ব্যালেন্স করছে। এই জন্য নাম কম শোনা যাচ্ছে, ব্যালেন্স বেশি। ডেপথ চেক করলে প্রত্যেকটা প্লেয়ারের সিজন স্ট্যাটিকলি চেক করলে আপনি দেখবেন যে ব্রাজিল হ্যাড এ গুড সিজন। তাদের একটা লস হচ্ছে, তাদের একজন ফুল ব্যাক মনে হয় আউট হয়ে গেছে, সেও খুব ভালো সিজন কাটাইছিল। মরক্কোর কাছ থেকে তাদের আসলে কোন জায়গাটা একটু বেশি সতর্ক থাকতে হবে? আমরা যদি মরক্কোর প্রস্তুতি ম্যাচটা দেখি, তারা নরওয়ের বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে, আর ব্রাজিল কিন্তু খেলেছে 2টা ম্যাচ এবং 2টাতে কিন্তু তারা জয় পেয়েছে। যদিও সেখানে সেটাকে খুব বেশি বড় করে অনেকে আবার দেখছেন না যে প্রস্তুতি ম্যাচ তারা সেভাবে খেলেনি, তারপরেও নাকি অনেকগুলো গোল হয়ে গেছে। সবকিছু মিলে খুব ছোট্ট করে জানতে চাই কোন জায়গাটা একটু সতর্ক থাকতে হবে? সেকেন্ড বল, মিডফিল্ড সেকেন্ড বল, যদি মিডফিল্ড সেকেন্ড বল বেশি লুজ করে ব্রাজিল, মরক্কো তো কাউন্টার অ্যাটাকিং টিম, আপনার মিডফিল্ড সেকেন্ড বল বের করলে 1-2-3 টাচ, হাকিমি সহ অনেক ফাস্ট রানার আছে ওদের একদম। তো ব্রাজিল যদি অনেক বেশি ওভার অ্যাটাকিং যায় এবং মিডফিল্ডে যদি সেকেন্ড বল লুজ করে বা মিডফিল্ড প্রেসিংয়ে যদি বল লুজ করে সামহাউ, এবং ওই যে লং বলগুলোর সেকেন্ড বল লুজ করে, কালেক্টর না থাকে, তাহলে কিন্তু মরক্কো আঘাত করতে পারে সক্ষম। আপনি ফ্রান্সের সমর্থক, আপনি নিশ্চয়ই নিজেকে ফাইনালে দেখতে চাইবেন। ব্রাজিলকে নিয়ে আপনার সম্ভাবনা কি একদম ছোট্ট করে জানতে চাই, এবং আগামীকাল যে ম্যাচটা হবে সেটার স্কোর লাইন কি হতে পারে? আমার কাছে ব্রাজিল নিয়ে সম্ভাবনা, ব্রাজিল কোয়ার্টার অথবা সেমি এই পর্যন্ত তো যাচ্ছে, আর এই পর্যন্ত যাওয়ার পরে ব্রাজিলের ওই স্ট্রেংথটা জেগে ওঠে। আনচেলত্তি যত টুর্নামেন্টে আগে যায় তত ম্যাচ বাই ম্যাচ প্রগ্রেশন বা প্ল্যানিংটা ডেঞ্জারাস হয়ে যায়, এবং সামহাউ রিয়াল মাদ্রিদ যতগুলো চ্যাম্পিয়ন্স লিগ আনচেলত্তির আন্ডারে জিতছে, শুরুতে কেউ মানে এই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাবে ভেঙে চুরে এটা চিন্তা করে নাই। আফটার সেমি এন্ড ফাইনালে লিভারপুল কিন্তু খুব আস্তে আস্তে একটু আগাইতে হবে তাদেরকে, স্টেপ বাই স্টেপ, প্ল্যান বাই জার্নিটা তো অনেক বড়। এবার স্কোর লাইনটা কি হতে পারে কিসের ব্রাজিল মরক্কো? আমার প্রেডিকশন বলছে 2-2 ড্র, বাট আমি ব্রাজিলের দিকে ডাবল চান্স রাখবো, মানে ব্রাজিল হয়তো জিততেও পারে। সেটাই ফ্রান্স সমর্থক ব্রাজিল সমর্থকদের একটু হলেও স্বস্তি বা সান্ত্বনা দেয়াটা, দেখা যাক দিন শেষে কি হয়। হাবিবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম আগামীকাল ভোর 4টায় ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করছে আফ্রিকার শক্তিশালী দেশ মরক্কোর বিপক্ষে।